কাটিং সেক্টরে আমি কাজ করেছিলাম, কাটিং সেক্টর হচ্ছে একটু মালটা একটু বেশি দিয়ে ফেলছি। ওখানে ম্যানেজার দেখে নিয়ে হচ্ছে মানে লিটারালি এমন মানে অসভ্য ভাষায় গালিগালাজ করছে, আমি ওনার সামনে কান্না করে দিচ্ছি। সহযোগীর কাজ করে, তো ওই জায়গায় ওর বেতন হচ্ছে 4,000 টাকা, ওকে অর্ধেক বেতন 2,000 টাকা। ওর বাড়ি উত্তরবঙ্গ, সে 2,000 টাকা কি করবে সে নিজেও চিন্তা করতে পারতেছে না। ঈদ বোনাস তো অনেক পরে। আমার মনে হয়েছে যে এখন হচ্ছে দাস এবং মনিবের যে সম্পর্ক, ঠিক সেম সম্পর্ক এখন এক্সিস্ট করতেছে। এই যে 24-এর যে গণ অভ্যুত্থান, এত বড় বিপ্লব, সেই বিপ্লবে শ্রমিকদের অবদান অনেক বেশি। শ্রমিকদের নিয়ে সত্যিকার অর্থে সরকার একটা সদ্ভাব থাকা উচিত, সচেষ্ট থাকা উচিত এই জায়গা থেকে। আপনারা অনেকে জানেন হয়তো যে আমি অভ্যুত্থান পরবর্তী কিছু বিষয় বলেছি, যে করোনার সময় আমার ফ্যামিলি, আমার ব্যক্তিগত আর্থিক অবস্থার কারণে আমাকে গার্মেন্টস শ্রমিক হিসেবে কাজ করতে হয়েছে। কিছুদিন হচ্ছে আপনার মাস্কের ফ্যাক্টরিতে কাজ করতে হয়েছে। ইভেন হচ্ছে করোনার পরেও যখন আমরা হচ্ছে টিউশন পাচ্ছি না, তখন হচ্ছে আমি নারায়ণগঞ্জ মানে গার্মেন্টস শ্রমিক হিসেবে কাজ করেছি। তো ওই জায়গা থেকে আমি কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করতে চাই যে আসলে ওইখানে কি হচ্ছে। একটা বিষয় দেখেন, আমার মনে হচ্ছে কি, দেখেন এই যে আমরা অনেকগুলো কথা বলি, শ্রমিকদের নিয়ে অনেক অনেক আলাপ হয়, অনেক আলোচনা হয়, সংসদে অনেক আইন হয়, কিন্তু আলটিমেটলি দেখেন যে কাজের গরু কিতাবে আছে কিন্তু গোয়ালে নাই। কিন্তু আমি এই যে করোনার সময় কাজ করার কিছুদিন আগে ঠিক ম্যাক্সিম গোর্কির মা উপন্যাসটা পড়েছিলাম। তো ওইখানে হচ্ছে মানুষদেরকে ঠিক এক যান্ত্রিক একটা লাইফ। আমি যখন ওইখানে ঢুকি আমার মনে হচ্ছে এজ যন্ত্রের মতো ঢুকতেছি। আমি সকাল 7টায় ঢুকতেছি, আমি আবার হচ্ছে মানে এই যে ঈদের আগে ঢুকলাম, তো মানে তখন ওভার টাইম অনেক বেশি, কখনো রাতে 3টায় যাচ্ছি, আবারও ফোন দিয়ে সকাল 7টা পর তুলে নিয়ে যাচ্ছে, মানে একটা যন্ত্রের মতো। মানে খাবার কোথায়, ঘুম কোথায়, মানে কোনো ঠিক ঠিকানা নেই। তো মনে হয়েছে একটা যন্ত্রের মতো লাইফ লিড করতেছি আমরা। আমার মনে হয়েছে যে এখন হচ্ছে দাস এবং মনিবের যে সম্পর্ক, ঠিক সেম সম্পর্ক এখন এক্সিস্ট করতেছে। শুধুমাত্র আপনার গার্মেন্টস ফ্যাক্টরিতে না, কিন্তু প্রত্যেকটা সেক্টরে এই কাজগুলো হচ্ছে। কিন্তু আপনারা জানেন যে 2022 সালে আমি হচ্ছে জেলে যাই আবরা ফাহাদ ইস্যুতে। তো আমার হচ্ছে যখন ওই যে পুরান ঢাকা ওই জায়গায় যাইতাম যে হাজিরা দেওয়ার জন্য, তখন আমি হচ্ছে আপনার ওই এরিয়াটা একটু হেঁটে হেঁটে ঘুরতাম যে আসলে ওইখানকার শ্রমিকদের কি অবস্থা, যে বাচ্চাদের শ্রমিকদের ওরা আসলে ওদের জীবন মানটা কেমন, আমি সেটা একটু দেখার চেষ্টা করতাম যে আসলে কি হচ্ছে। তো আমি দেখেছি, দেখেন এই প্রত্যেকটা সেক্টর সেম অবস্থা। আপনি দেখেন যে আমরা এখানে অনেক আলোচনা করতেছি, কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এখানে আছেন, কিন্তু কি দেখলাম আমরা কত মানে ফেব্রুয়ারিতে দেখলাম যে বেসরকারি বিমানের এমডি তিনি তার বাসার মধ্যে তার একজন গৃহকর্মী কিভাবে নির্যাতন করতেছেন। মানে এখানে যারা বসে আছেন প্রত্যেকের চোখে অশ্রু আসার মতোই অবস্থা। কিন্তু আলটিমেটলি দেখেন সেই এমডি কিন্তু আপনার খুবই সচেতন মানুষ, কিন্তু তিনি পলিসি মেকিং পর্যায়ে থাকেন, কিন্তু তিনি পলিসি অ্যাপ্লিকেশন করেন, কিন্তু অ্যাপ্লাই করেন কিন্তু সেখানে। অথচ দেখেন এই যে মনোভাবের যে বিষয়টা, দাস এবং মনিবের যে চিত্রটা, এখন সেটা এক্সিস্ট করতেছে। কিন্তু অথচ দেখেন 17 তারিখ যখন ঢাকা বিশ্ববিদ্যালয় আন্দোলন যখন আপনার ডিসপার্স হয়েছে, তখন আমার দায়িত্ব ছিল যাত্রাবাড়িতে আন্দোলন সংগঠিত করা। আমি দেখেছি যাত্রাবাড়িতে আন্দোলন সংগঠিত করতে গিয়ে এই যে পথ শিশু, পথ কিশোর যারা আছে, শ্রমিক শ্রেণী যারা আছে, আমি নারায়ণগঞ্জ আন্দোলন সংগঠিত করেছিলাম, ওইখানে দেখেছি নারায়ণগঞ্জ শ্রমিকদের কি ভূমিকাটা। আমি খুবই সত্য একটা কথা বলি যে 17 তারিখ 18 তারিখ আমি হচ্ছে যখন নাকি যাত্রাবাড়ি কাঁচা বাজারের সামনে যখন নাকি পুলিশের সাথে গোলাগুলি হয়, তখন আমি দেখেছি যে যারা ওই যে মুঠি মজুর যারা আছে, যারা মাথার টুকরিগুলো বয় না, যে ওই যে মাছ টাছ ওইগুলো বয়ে নিয়ে যায়, ওগুলো কিন্তু আপনাকে ভেঙে গেলে ফেলে দেয়। কিন্তু তো ওই যে ওই ভাঙা অংশটা নিয়ে দেখলাম হচ্ছে মানুষজন ওইটা মুখের সামনে দৌড় দিছে, দৌড় দিয়ে গিয়ে পুলিশের মানে তার হাতে একটা ইটটা মেরে দিয়ে চলে আসছে। বিপরীতে কি হচ্ছে, পুলিশের গুলি করছে, ওইখান থেকে পড়ে যাচ্ছে। কিন্তু ঠিক আমি আব্দুল কাদের, আমি নন্দলালের মতো আমি কি ভাবছি যে আমি বেঁচে থাকতে হবে, আমি বেঁচে থাকলে হয়তো বা কেন, যদি না বেঁচে তাহলে কি হবে, এই দেশে হারটা ধরবে কে। কিন্তু ঠিক ওই আমার যে শ্রমিক ভাইটা, যে শিশু পথ কিশোরটা, সে চিন্তা করে নাই। কিন্তু সে ঠিক হচ্ছে ওর টুকরিটা মাথার সামনে ধরে সে ভাবছে কি যে এটা ধরলে হয়তো সেফ পাবো, কিন্তু ঠিক সে তার অধিকারের জায়গাটা নিশ্চিত করার জন্য, তার যে ক্ষোভের জায়গাটা নিশ্চিত মানে সেটা অ্যাপ্লাই করার জন্য সে ওই তার কাছে সে করে আসছে। কিন্তু আমি নন্দলাল কি ভেবেছিলাম যে আমি বেঁচে থাকি, আমি বেঁচে থাকলে হয়তো বাকি আমি এদের অধিকার নিয়ে কাজ করতে পারি। আমি ঠিক দৌড় দিলাম, কিন্তু যখনই পুলিশ গুলি করতে তখন আমি দৌড় দিচ্ছি ডান দিকে, কিন্তু ওই মানুষটা সামনে গেছে। আমি এইসব কথাগুলো মানে হচ্ছে দেখেন এই যে শ্রমিকরা কিন্তু দীর্ঘ সময় আন্দোলন সংগ্রাম করতেছে, কিন্তু এই যে 24-এর যে গণ অভ্যুত্থান, এত বড় বিপ্লব, সেই বিপ্লবে শ্রমিকদের অবদান অনেক বেশি। তো এই যে শ্রমিকদের নিয়ে আমরা, তারা আসলে কি চেয়েছিল, প্রত্যেক তার অবস্থা পরিবর্তন চেয়েছিল। আমরা সবাই শুনতেছি যে প্রত্যেকটা রাজনৈতিক দল অভ্যুত্থান পরিবর্তন বলতেছে আমার হিস্সা কোথায়, যে আমি এতটুকু অবদান, প্রত্যেকটা হচ্ছে একটা কাউন্ট করতেছে, আমার শহীদ হচ্ছে 14 জন, আমার শহীদ 145 জন, প্রত্যেকে যা তার হিস্সার কথা বলতেছে। যে শ্রমিকরা তো অবশ্যই তার হিস্সার ভাগিদার নাম, কিন্তু আদতে আমরা শ্রমিক জন্য কি ভাবতেছি। অনেক শ্রম ইউনিয়ন আছে, অনেক কিছু আছে, সরকার অনেক পলিসি মেকিং করে। ওই যে এক কথা বললাম না যে কাজের গরু কিতাবে আছে, আদতে গোয়ালে নাই। কিন্তু
তো আমাদের মনে হয়েছে, ব্যক্তিগত আমার মনে হয়েছে যে আসলে শ্রমিকদের নিয়ে সত্যিকার অর্থে সরকার একটা সদ্ভাব থাকা উচিত, সচেষ্ট থাকা উচিত। এই জায়গা থেকে আমি খুবই বিচ্ছিন্ন কথাবার্তা বলতেছি, এই জন্য দুঃখিত। গোছানো কথাবার্তা আমি হয়তো শেষ দিকটা বলবো। এই হচ্ছে পরিস্থিতি। তো আমি যদি একটু পরিবেশের কথা বলি, আমি যদি প্রথম গেলাম ওই দিন হচ্ছে কি মানে একটু একটু ঘুরে ঘুরে দেখলাম, সেটা হচ্ছে টঙ্গীতে, টঙ্গীর পর একটা আশেপাশে একটা এরিয়ায়। তো ওখানে হচ্ছে কি বেসিক্যালি আমার যেটা অভিজ্ঞতা হয়েছে, আমি একটা বড় ইয়েতে কাজ করেছিলাম, একটা ছোটো ফ্যাক্টরিতে কাজ করেছিলাম। ছোটো ফ্যাক্টরি কী হয়, যেগুলো হচ্ছে 5 লাইন 6 লাইন 10 লাইনের যে ফ্যাক্টরিগুলো, একটা ফ্লোর 2টা ফ্লোর ফ্যাক্টরিগুলো আপাতত ভালো জানবেন। তো ওই ফ্যাক্টরিগুলো খুব হচ্ছে শোষণ, মানে নিপীড়নে একদম স্টিমুলার বলে না, আমরা তো হতে পারি মুখের ভাষায় বলি, কিন্তু সেটা সচিত্র আপনি দেখবেন। কিন্তু আপনি দেখবেন এখানে হচ্ছে একজন মানুষকে কীভাবে হচ্ছে কি অ্যাজ এ পণ্য হিসেবে ট্রিট করা হয়। মনে হয় যে ওই যে আগেকাল আমরা পড়তাম না, যে একজন দাস কিনে নিয়ে আসছেন, দাসকে যতটুকু খাটানো যায় ততটুকু ঠিক খাটায়। কিন্তু আপনি দেখেন ওই যে এখানে ফ্লোরম্যান থেকে শুরু করেন, এখানে হচ্ছে কি লাইন ম্যানেজার, প্রত্যেকটা ব্যক্তি মানে ভাষা ব্যবহার এত অশ্রাব্য, মানে আপনি বিশ্বাস করতে পারবেন যখন আপনি মানে যাবেন। আমি একটা পার্সোনাল অভিজ্ঞতা শেয়ার করি। আমার হচ্ছে একদিন কাটিং সেক্টরে আমি কাজ করেছিলাম। কাটিং সেক্টর হচ্ছে একটু মালটা একটু বেশি দিয়ে ফেলছি, ওই যে ইয়েটা কাটিং সেক্টরের মালটা মানে অ্যাডজাস্ট করার জন্য। তো আমাকে হচ্ছে ওখানে ম্যানেজার ডেকে নিয়ে হচ্ছে মানে লিটারালি এমন মানে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছে, আমি ওনার সামনে কান্না করে দিছি। মানে আমি তো ওখানে কাজ করতে গেছি ফাইন, বাট আমাকে এমন অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছে যে তুমি মাল কেন হচ্ছে 200 গ্রাম মাল কেন বেশি দিছো, একটা বিষয়। আমার কথা বলতেছে দেখেন। তো আমি এখানে কি দেখলাম, দেখেন এই যে শ্রমিকরা কাজ করতেছে, মনে হচ্ছে তার থেকে যতটুকু শোষণ করা যায়, 1 ঘন্টার মধ্যে তুমি 10টা মাল কেন দিছো, তোমার তো 15টা দেওয়ার কথা। মানে একজন ছেলের বয়সী একজন ব্যক্তি তার মায়ের বয়সী তার একজন মহিলাকে কিভাবে অশ্রাব্য ভাষা গালিগালাজ করে, আপনি কখনো ওই সেক্টরে কাজ করে বুঝতে পারবেন না। মানে আপনার এখানে কোনো মানবিক মর্যাদা নাই, কিন্তু মানে কিভাবে আচরণ করা হয়, ওখানে পরিবেশটা কেমন, মানে ইউ ক্যান্ট ইমাজিন। আমরা এখানে বসে মানে এসির তলে বসে কথা বলতেছি, তো আমার মনে হয়েছে যে মানে খুবই মানে শাউট হয়ে যাচ্ছে, কিন্তু আমি একটু আবেগতাড়িত হয়ে যাচ্ছে যে এই কথাগুলো বলতে গিয়ে। ওইখানে কি হচ্ছে আপনি বুঝতে পারবেন না, তাদের কোনো অধিকার বলতে কোনো কিছুই নাই, লিটারালি কিছুই নেই। শুধুমাত্র আপনাকে মানে আপনি 8 ঘন্টা কাজ করবেন, কাজ করার পরে হচ্ছে যতটুকু আদায় করা যায় 8 ঘন্টার মধ্যে যদি মানে 10টা বেশি আদায় করতে পারলে ওই 10টাই বেশি লাভ। অনেক লিডার থাকে, লিডার আর বেশি হচ্ছে কি তাদের কাছে সে অভিযোগ দিলেও সে কাজ হয় না, কিন্তু শ্রমিকের লিডাররা থাকে কাজ হয় না, আদতে কাজ হয় না। আপনি দেখেন এই যে এই যে শ্রম দিল, কাজ করলো ফাইন, কিন্তু কি হয় দেখেন, আমরা দেখেছি দীর্ঘ সময় ধরে ঈদ কেন্দ্রিক শ্রমিকদের মধ্যে একটা উত্তেজনা কিংবা হচ্ছে দেখা গোলাগুলি সংঘটিত হয়। এবছর একটু কম হয়েছে, সেটার জন্য আমরা শুকরিয়া জ্ঞাপন করি। আমি ঠিক কোরবানি ঈদের আগে হচ্ছে জয়েন করেছিলাম, 1 মাস তো মানে অমানবিক পরিশ্রম, 1 মাস অনেকগুলো মাল ডেলিভারি দিতে হয় ঈদের আগে, বাইরেরা অনেক বেশি। তো ওই জায়গা থেকে মানে আমার মনে হয়েছে কি 2-3 দিনে হচ্ছে কি 2 ঘন্টা 3 ঘন্টা ঘুমোতে পারতাম, কিন্তু ঠিক কী হলো, তা আমি তো অনেক স্বপ্ন নিয়ে আসছি যে মানে বাড়িতে গেলাম, করোনার সময় দেখলাম খুবই বাজে অবস্থা। তো আমি আসলাম, ঈদের আগে আসলাম, ঈদের মাস কাজ করে যাবো। তো আমি প্ল্যান করে রাখছি যে আমি আব্বার জন্য কিনিব, আম্মার জন্য কিনিব, ছোটো ভাইদের জন্য কিনিব, বাড়ি যাওয়ার সময় আমি কী নিয়ে যাবো সব প্ল্যান করে রাখলাম। কিন্তু তা আমি তো ঠিক করছি আমার বেতন 10,500 টাকা, আমি সেটা সব ফিক্সড আছে, তো সেই হিসাবে ঠিক করে রাখছি। কিন্তু দেখলাম কি ঈদের মানে বেতন দিচ্ছে না, আরও একদিন লেন্দি করতেছে, বলেছে আরেকদিন যান, 4 রাত যান, ওকে ফাইন, আগের দিন তো ওয়েট করতেছে। তো শুধু কাজ করাচ্ছে 11টা থেকে সবাইকে ডাকলো। তো দেখলাম কি মানে আমার আগে যে কয়জন টাকার জন্য গেছে তারা এসে দেখি লিটারালি কান্না করতেছে হাউমা করে। বেতন কিন্তু ঠিকই দিচ্ছি, কিন্তু লিটারালি কান্না করতেছে, বেতন দিচ্ছে আপনার অর্ধেক বেতন দিচ্ছে। আমি যে কাজে চিন্তা করে রাখতেছি আমি বাবার জন্য এটা নিবো, মার জন্য এটা নিবো, ঠিক আমার মতো সবাই চিন্তা করে রাখতেছে না, তো বেতন কিন্তু অর্ধেক দিচ্ছি। কিন্তু আবার কি হয় জানেন, যে এত শোষণ এত নিপীড়নের পরেও ওই যে খুচরা টাকা থাকে না, যে আপনার বেতন আসে 10,570 টাকা, বলে যে আপনি 570 টাকা একটু মালিককে দিয়ে দেন, কারণ মালিক খুব লসে আছে। অথচ আমরা কখনো দেখি নাই যে মালিক সে লস আছে, ওই যে খুচরা টাকা দেয় না। কিন্তু ঠিকই হচ্ছে কি আমার সাথে আরেকজন ভাই কাজ করছিল, যে আমরা একই বাসায় থাকতাম, ও হচ্ছে আপনার সহযোগীর কাজ করে। তো ওই জায়গায় ওর বেতন হচ্ছে 4,000 টাকা, ওকে অর্ধেক বেতন 2,000 টাকা, ওর বাড়ি উত্তরবঙ্গ, সে 2,000 টাকা কি করবে সে নিজেও চিন্তা করতে পারতেছে না। ঈদ বোনাস তো অনেক পরে। এই যে শোষণের যে চিত্রটা, সে চিত্রটা হচ্ছে আমাদের আদতে সেটা অনুধাবন করা দরকার, আত্মীকরণ করা দরকার। আদারওয়াইজ আমরা যতই কথা বলি না কেন সেটা আমাদের মনে হয় না সম্ভব হবে। সর্বশেষ আমি অল্প কিছু একটা কথাবার্তা বলে শেষ করে দিব। এই যে আমাদের যে শ্রমশক্তি, সেটা বিশাল পরিমাণ শ্রমশক্তি আছে। আমরা দেখছি খুবই উত্তরবঙ্গের মানুষজন কিংবা অন্যান্য অঞ্চলের মানুষজন, তরুণীরা আছেন, তো তারা হচ্ছে কি খুবই বাধ্য হয়ে মানে পরিবার কিংবা নানান সামাজিক অবস্থাকে তারা এখানে চলে আসেন। আমাদের বিশাল শ্রমশক্তি আছে,
কিন্তু সেটাকে আমরা হচ্ছে কাজে লাগাতে পারতেছি না, জনসম্মতি রূপান্তর করতে পারতেছি না। তো আমার মনে হয়েছে আমি খুবই অগোছালো কথাবার্তা বললাম। আমাদের সরকারের সদিচ্ছার জায়গায় থাকা উচিত। একই সাথে হচ্ছে আমরা ছোট্ট একটা উদাহরণ দিয়ে শেষ করবো যে সরকারি দপ্তর আসলে কী হয়। আমরা হচ্ছে বিগত ইন্টারভিউ আমরাও দেখেছিলাম যে ছোট্ট একটা কাজের মধ্যে আমার একটা জড়িত হওয়ার সুযোগ হয়েছিল, যে আসলে আমরা অনেক ধরনের মানে এই যে পলিসি নিচ্ছিলাম, পলিসি অনুযায়ী অনেক ধরনের আমরা হচ্ছে পদক্ষেপ নিই, কিন্তু পদক্ষেপ কী ধরনের জানেন, ওই যে অটোরিক্সা চালকদের জন্য প্রশিক্ষণের একটা ব্যবস্থা করেছিল। কিন্তু তো ওখানে কি দেখলাম যে অটোরিক্সা চালকের প্রশিক্ষণ যে ব্যবস্থাটা, সকল রকমের ইকুইপমেন্ট একদম দামি দামি যন্ত্রপাতি কিনা হলো, বাট পরবর্তী সেটা হচ্ছে গিয়ে মানে অ্যাপ্লিকেশনের জায়গাটা খুবই নড়বড়ে অবস্থা। কিন্তু আমরা অনেক হম্বিতম্বি করি, অনেক কিছু করি। আমরা দেখলাম কি যে ব্যক্তি হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন দায়িত্বে যিনি আছেন, তিনি দেখলাম 5 জনকে ধরে নিয়ে আসছেন। 5 জনকে ধরে নিয়ে এসে বলেন যে এরা অটোরিক্সা চালক, এদেরকে হচ্ছে কি এদের রেজিস্ট্রেশন করলাম, ওরা হচ্ছে দৈনিক 1000 মানে কি 1500 টাকা করে নিলাম। মানে এই যে মানে আসলে কোনো নিয়ম কারণে বালাই নাই, আসল টার্গেট পিপল কারা, আসল উদ্দেশ্য কি আমরা হাসিল হবে কিনা, কোনো চিন্তা ভাবনার জায়গা নেই, তদারকির জায়গা নেই, মনিটরিংয়ের জায়গা নেই। এই জায়গাগুলো মনে হয় সরকার সচেষ্ট হলে এই জায়গাগুলো উন্নতি করা সম্ভব। সর্বশেষ আমি একটা কথা বলবো, আমাদের মনে হয়েছে যে আজকে আবার ধন্যবাদ জানাই যে আজকে যে আয়োজক যারা, তাদেরকে ধন্যবাদ জানাই যে 24-এর গণ অভ্যুত্থান পরবর্তীতে যে নতুন যেই সংস্কৃতি, সেই সংস্কৃতি অবশ্যই হচ্ছে আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ গড়ে তুলবো। আমরা দেখেছি গণ অভ্যুত্থান অনেক তরুণ অনেক ধরনের কথাবার্তা বলেন, আমার মনে হয়েছে এখন সহযোগিতার সময়, এখন শুধুমাত্র রাজনীতি করার সময় না, কিন্তু বিরোধিতা করার জন্য রাজনীতি করার সময় না। এই যে আজকে যারা ডেকেছেন তারা আমরা আলাপ আলোচনার মধ্য দিয়ে ঠিক করে দিব। আমরা হচ্ছে সবাই প্রতিনিধি রেখে ঠিক করব যে আমরা কি করা উচিত, সরকারকে সহযোগিতা করা উচিত। এই জায়গায় সব আমার মনে হয় যে প্রতিহিংসা কিংবা বিরোধিতার জায়গা না করে, কিংবা হচ্ছে শ্রমিকদের নিয়ে রাজনীতি না করে আমাদের সবাই ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালিয়ে এই সংকট, যে সেই সংকটটা অবশ্যই নিরূপণ করা উচিত। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।